আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবন্ধু পাঠশালার পক্ষ থেকে আজকের ক্লাসে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় ভেক্টর শুরু করতে যাচ্ছি। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি রাশি এবং রাশির প্রকারভেদ সম্পর্কে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব রাশি কাকে বলে। আমরা জানি রাশি হলো রাশি রাশির সংজ্ঞা হচ্ছে বাস্তব এবং চিন্তা জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় তাকেই আমরা বলবো রাশি। যেমন এক্সাম্পল যেমন আমরা বস্তুর ভর পরিমাপ করতে পারি, বস্তুর ওজন পরিমাপ করতে পারি, কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, তারপরে কোনো বস্তুর আয়তন পরিমাপ করতে পারি। এসব কিছুই হচ্ছে এক প্রকার রাশি। তাহলে রাশি হচ্ছে যা কিছু আমরা পরিমাপ করতে পারি। এটা হইতে পারে বাস্তব জগতে, হইতে পারে চিন্তা জগতে, সবকিছুকে আমরা কি বলবো? রাশি বলতে পারি। এখন এই রাশি সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। রাশি দুই প্রকার। কি কি? একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। একটা স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশি পরিমাপের জন্য শুধুমাত্র মান লাগবে তাদেরকে বলা হয় স্কেলার রাশি। আর যে সকল রাশি পরিমাপের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন পড়বে তাকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে? এখন কোনগুলা স্কেলার রাশি, কোনগুলা ভেক্টর রাশি, এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা আমরা একটা ছন্দের মাধ্যমে শিখবো এখন। তো এটা হচ্ছে একটা ছন্দ। ছন্দটা হচ্ছে ভবে সব প্রিয়তম প্রিয়তম ভাসে প্রেমে। আচ্ছা, চলো আমরা দেখি কোনটার মিনিং আসলে কি বোঝাচ্ছে। প্রথমে ভবে, ভতে হচ্ছে ভরবেগ, ভতে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, শতে হচ্ছে সরণ, বতে হচ্ছে বল, প্রিয়তে হচ্ছে প্রাবল্য, ওতে হচ্ছে ওজন, ততে ত্বরণ, মতে হচ্ছে উপরের দিকে একটু লিখি মন্ধন, মন্ধন, ভাসে ভ্রামক। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সকল ভ্রামক কিন্তু আমাদের ভেক্টর রাশি, শুধুমাত্র একটা ভ্রামক বাদে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক এটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, আমি লাল কালি দিয়ে লিখে দিছি। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক স্কেলার রাশি। আর সাথে হচ্ছে শ্রান্ততার গুণাঙ্ক, শ্রান্ততার শ্রান্ততা গুণাঙ্ক, গুণাঙ্ক। তারপরে প্রেতে হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান। আর মতে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। তো এই ছিল আমাদের ছন্দ। এবং ভাইয়া এই ছন্দটা খুবই ইম্পর্টেন্ট। সাধারণত ভর্তি পরীক্ষাতে
মেডিকেল ভর্তি পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন প্রতি বছরই প্রায় আসতে দেখা যায়। তো তোমরা এই ভেক্টর রাশি কোনটা এটা ছন্দটা মনে রাখার চেষ্টা করবে। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা টপিকস দেখতে পাচ্ছি ভেক্টরের প্রকারভেদ। তো ভেক্টরের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। আমরা এগুলো এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে আমাদের কাছে যে ভেক্টর রাশিটা আসবে সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর। এখন স্বাধীন ভেক্টরটা কাকে বলে? এটা আমরা প্রথমত হচ্ছে একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যেমন সাপোজ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, আবার এইটা আরো একটা ভেক্টর। আচ্ছা, এখানে দুইটা ভেক্টর আছে। তো এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে এদের যে পাদবিন্দুটা আছে এইগুলাকে বলা হয় পাদবিন্দু। আমি যদি এটার নাম দিই, এটা এ ভেক্টর এবং এটা হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের পাদবিন্দু কিন্তু আমাদের স্থির না, অর্থাৎ ফিক্সড না। এগুলা কিন্তু এই পাশে সরতেও পারে, আবার এই পাশেও যাইতে পারে, ঠিক না? অর্থাৎ যে সকল ভেক্টরের পাদবিন্দুগুলা স্থির থাকে না, স্বাধীনভাবে থাকতে পারে, সেগুলাকে বলা হয় স্বাধীন ভেক্টর। তাহলে এটা সংজ্ঞাটা যদি আমরা লিখি তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? সংজ্ঞাটা হচ্ছে যে সকল ভেক্টরের ভেক্টরের পাদবিন্দু স্থির নয় তাদেরকে আমরা কি বলবো? স্বাধীন ভেক্টর বলবো। তাহলে এখানে এ এবং বি যেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। তাহলে ২ নম্বর আমাদের সামনে যে ভেক্টরটা আসবে সেটা কি? সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর। এখন বলো সীমাবদ্ধ ভেক্টর তাহলে কি হবে? স্বাধীন ভেক্টরে যদি পাদবিন্দু আমাদের স্থির না থাকে, তাহলে সীমাবদ্ধ ভেক্টরে পাদবিন্দু অবশ্যই স্থির থাকবে। তাহলে চলো আমরা এটাও চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের দুইটা ভেক্টরের জন্য আমরা একটা অক্ষ আঁকায় দিলাম। এখন এইখানে ধরো একটা ভেক্টর আছে, এইখানে একটা ভেক্টর আছে এইটা। এটা হচ্ছে একটা ভেক্টর। তো এই ভেক্টরটায় যে পাদবিন্দুটা আছে, এই যে আমাদের এখানে যে পাদবিন্দুটা আছে, পাদবিন্দুটা কিন্তু ফিক্সড। অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস হলে এটা ওয়াই অ্যাক্সিস হবে। এটা যদি আমাদের পি হয় এবং এটা যদি ও হয় তাহলে এটা হচ্ছে ওপি ভেক্টর। এবং ওপি ভেক্টরের এই পাদবিন্দুটা কিন্তু ফিক্সড, ঠিক না? তাহলে এইটা কিন্তু আর মুভ করতে পারবে না বা সরতে পারবে না, এইখানেই ফিক্স থাকবে। তাহলে সীমাবদ্ধ নয় ভেক্টরটা। তাহলে সীমাবদ্ধ ভেক্টর আমরা কাকে বলবো? যে সকল ভেক্টরের ভেক্টরের পাদবিন্দু স্থির থাকে তাকে আমরা বলবো হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। ৩ নাম্বার ৩ নাম্বার আমরা দেখব হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর। আচ্ছা, এখন সদৃশের মানে আমরা বুঝতেছি যে দুইটা হচ্ছে একই রকমের হবে, তাই তো? অর্থাৎ আমি এখানে যদি দুইটা ভেক্টর আঁকাই, ধরো এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, আবার এখানে আরো একটা ভেক্টর আঁকাইলাম, এটা আরো একটা ভেক্টর। সাপোজ এই দুইটা একটা ভেক্টর বা দুইটা ভেক্টর আর কি। এই দুইটা ভেক্টরে আমরা লক্ষ্য করতেছি যে যদি এইটা একটা ভেক্টর এ ভেক্টর হয় এবং এটা যদি আরেকটা ভেক্টর বি ভেক্টর হয় এবং এই দুইটা ভেক্টরের যদি আমার মান এবং দিক দুইটাই যদি একই হয়, মান এবং দিক একই হলে তখন এই দুইটা ভেক্টরকে আমরা পরস্পরের সদৃশ ভেক্টর বলবো। বুঝতে পারছি? অর্থাৎ সদৃশ ভেক্টর হওয়ার জন্য আমাদের মান এবং দিক
দুইটাই একই হওয়া লাগবে, অথবা আমরা বলতে পারি এরকম ভাবে, এখন দুইটা ভেক্টর যদি আমাদের সদৃশ ভেক্টর হয় এবং যদি একই দিকে কাজ করে তখন আমরা এটাকে সদৃশ ভেক্টর বলবো। যদি মান সমান হয়ে যায় তখন ওই ভেক্টরকে আমরা সদৃশ ভেক্টর তো বলবোই, পাশাপাশি হচ্ছে সমান ভেক্টর বলতে পারি। আমরা একটু এবারে সমান ভেক্টরটা দেখব। তো এর পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে আমাদের যে ভেক্টরটা আসবে সেটা হচ্ছে বি সদৃশ ভেক্টর। ৪ নম্বর, সেটা হচ্ছে বি সদৃশ ভেক্টর। বি সদৃশ ভেক্টর। এখন দেখো বি সদৃশ ভেক্টরটা কাকে বলে, আমরা একই রকম ভাবে দুইটা চিত্র আঁকাই। মনে করো একটা ভেক্টর এদিক বরাবর কাজ করতেছে এবং আরেকটা ভেক্টর ঠিক তার বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে দুইটা ভেক্টর দুইটা আলাদা আলাদা দিকে কাজ করতেছে না? তাহলে দুইটা ভেক্টর যদি দুইটা আলাদা আলাদা দিকে কাজ করে, তাহলে এইটা হচ্ছে যদি এ হয় এবং এটা যদি আমার বি ভেক্টর হয়, যেহেতু দুইটা ভেক্টরের মানটা দুই দিকে বা বিপরীত দিকে, তখন এইটাকে আমরা বলবো হচ্ছে বিসদৃশ ভেক্টর। অর্থাৎ যদি আমাদের দিক বিপরীত হয় তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে বিসদৃশ ভেক্টর। আর দিক যদি একই হয় তখন তাকে সদৃশ ভেক্টর বলবো, দিক বিপরীত হলে সেটাকে আমরা বিসদৃশ ভেক্টর বলবো। এখন চলো তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা আরো কিছু ভেক্টর দেখব। এরপরে আমাদের যে ভেক্টরটা আসবে সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর। আচ্ছা, সমান ভেক্টরটা কাকে বলে? সমান ভেক্টর বোঝার জন্য আমরা প্রথমত এখানে দুইটা ভেক্টর আঁকায় ফেলবো। এই হচ্ছে একটা ভেক্টর এবং এই হচ্ছে আরো একটা ভেক্টর। এদের তীর চিহ্নটা দিয়ে দিই। এটা হচ্ছে তাদের তীর চিহ্ন। ওকে। তো এখন আমরা এখানে দুইটা ভেক্টর দেখতেছি। একটা হচ্ছে এ ভেক্টর এবং এখানে আরো একটা ভেক্টর আছে সেটা হচ্ছে বি ভেক্টর। এখন এই দুইটা ভেক্টরকে তখনই আমরা সমান ভেক্টর বলতে পারবো যখন এই দুইটা ভেক্টরের মান এবং দিক দুইটা একই হবে। একই হলে, অর্থাৎ আগে আমাদের কি ছিল, শুধুমাত্র দিকটা একই হলে তখন আমরা কিন্তু সেটাকে সদৃশ ভেক্টর বলছি। যেমন আমরা প্রিভিয়াস স্লাইডে যদি চলে যাই, এখানে দেখো যে এখানে আমরা অবশ্য মানটা লিখছিলাম, তবে আসলে মান এবং দিক একই হলেও আমরা এটাকে সদৃশ ভেক্টর বলবো। শুধুমাত্র দিকও যদি একই হয় তখন তাকে আমরা সদৃশ ভেক্টর বলবো। কিন্তু সমান ভেক্টর হওয়ার জন্য আমাদের মান এবং দিক দুইটাকে একই হওয়া লাগবে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে শুধুমাত্র যদি আমাদের দিকটা একই হয় তখন তাকে আমরা সদৃশ ভেক্টর বলবো। আর যদি মান এবং দিক দুইটাই একই হয় তখন তাকে আমরা সমান ভেক্টর বলবো। তো পরবর্তী আমাদের যে ভেক্টরটা আছে সেটা আমরা চলে যাই। তাহলে ৬ নম্বর আমাদের যে ভেক্টর আসবে সেটা হচ্ছে ধনাত্মক ভেক্টর এবং ঋণাত্মক ভেক্টর। আমরা প্রথমে ঋণাত্মক ভেক্টরটা দেখব। ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর। আচ্ছা, তো ঋণাত্মক ভেক্টরটা কাকে বলে? ধরো এখানে আমরা দুইটা ভেক্টর আগের মতো আঁকাই। এটা হচ্ছে একটা ভেক্টর এবং এটা আরেকটা ভেক্টর। তো এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে একটা ডিরেকশন হচ্ছে এইদিকে, আরেকটা ডিরেকশন হচ্ছে এইদিকে। দুইটা ভেক্টরের মান একই। দুইটা ভেক্টরের মান একই। এটা এ হইলে, যেহেতু এটা ঠিক তার বিপরীত দিকে, তাহলে এটা কত হবে? মাইনাস এ ভেক্টর। ঠিক কি না? তাহলে দুইটা ভেক্টরকে ঋণাত্মক ভেক্টর কখন বলা হবে? যদি এদের দিকটা বিপরীত দিকে হয় এবং মান একই হয়। যদি আমাদের এরকম হয় মান একই এবং দিক বিপরীত, দিক বিপরীত, তখন তাদেরকে আমি পরস্পরের কি বলবো? ঋণাত্মক ভেক্টর বলবো। আর যদি মান একই এবং দিকও একই হয় তখন তাদেরকে আমরা ধনাত্মক ভেক্টরও বলতে পারি এবং সমান ভেক্টরও বলতে পারি। তো চলো পরবর্তী ভেক্টরে আমরা চলে যাই। পরবর্তীতে আমাদের যে ভেক্টরটা আসবে সেটা হচ্ছে আমাদের সমরেখ ভেক্টর। তাহলে ৭ নম্বর আমাদের যে ভেক্টরটা আসবে সেটা হচ্ছে সমরেখ ভেক্টর। তাহলে সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর। এখন আসো, সমরেখ কথা থেকে আমরা বুঝতেছি যে এটা একই রেখা বরাবর অবস্থান করবে, তাই তো? তাহলে আমরা এখানে ভেক্টর বোঝার সুবিধার্থে কয়েকটা ভেক্টর এখানে আঁকাই। ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর
এইটা আরেকটা ভেক্টর এবং এইটা আরো একটা ভেক্টর। তাহলে এইটা একটা ভেক্টর এবং এইটা হচ্ছে আরো একটা ভেক্টর। ওকে। তো এখন দেখো এইখানে যে আমরা ভেক্টরগুলো আঁকাইলাম। তো সাপোজ এটা হচ্ছে আমাদের একটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর এবং এটা হচ্ছে সি ভেক্টর। এখন এই ৩ টা ভেক্টরকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারবো। কখন বলতে পারবো? সমরেখ ভেক্টর হবে যদি এই ৩ টা ভেক্টর একই রেখা বরাবর ক্রিয়ারত থাকে, একই রেখা বরাবর অথবা পরস্পরের সমান্তরাল, পরস্পরের সমান্তরাল, সমান্তরালভাবে ক্রিয়ারত থাকে, তখন তাদেরকে বলা হয় হচ্ছে সমরেখ ভেক্টর। যেমন এখানে আমরা দেখতেছি এই ২ টা ভেক্টর কিন্তু পরস্পরের সরল রেখা বরাবর অবস্থান করতেছে। আমরা যদি একটা সরল রেখা টানি, সরল রেখা বরাবর অবস্থান করতেছে। কিন্তু এই ভেক্টরটা কিন্তু তাদের সাথে সমান্তরালভাবে আছে। তো এই ৩ টা ভেক্টরকে আমরা পরস্পরের সমরেখ ভেক্টর বলতে পারবো। তো চলো এর পরবর্তীতে আমরা যে ভেক্টরটা দেখব সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর। আচ্ছা, তো সমতলীয় মানে হচ্ছে একতল বরাবর অবস্থান করবে সবগুলা ভেক্টর, তাই তো? এখন দেখো যে আমরা এখানে একটা তল আঁকানোর চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল। ওকে? তো এটা হচ্ছে একটা টেবিল আরকি। তো এই টেবিলের তল বরাবর আমাদের ৩ টা ভেক্টর ক্রিয়ারত আছে। একটা হচ্ছে মনে করো এদিক বরাবর, আরেকটা মনে করো এদিক বরাবর, আরেকটা মনে করো এদিক বরাবর। ৩ টা ভেক্টর ক্রিয়ারত আছে। এখন ১ম টাকে আমরা A ভেক্টর বলতে পারতেছি, পরেরটাকে B ভেক্টর এবং পরেরটাকে আমরা C ভেক্টর বলতে পারতেছি। এখন A, B, C ৩ টা সমতলীয় ভেক্টর আমরা বলতে পারবো। কারণ এই ৩ টা ভেক্টরই কিন্তু আমাদের এই টেবিলের তল বা সারফেস বরাবর কিন্তু ক্রিয়ারত আছে। ঠিক আছে? সে কারণে এই ৩ টা ভেক্টরকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর। তাহলে সমতলীয় ভেক্টর কাকে বলে? যদি কোনো ভেক্টর, এখানে যদি আমরা সংজ্ঞা লিখি, যদি কোনো ভেক্টরসমূহ ভেক্টরসমূহ একই তল বরাবর ক্রিয়ারত থাকে ক্রিয়ারত থাকে তখন তাদেরকে বলা হয় পরস্পরের সমতলীয় ভেক্টর। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা আরো কিছু ভেক্টর দেখব। তো এরপরে আমাদের যে ভেক্টরটা আসবে সেটা হচ্ছে সঠিক ভেক্টর। সঠিক সঠিক ভেক্টর। আচ্ছা, সঠিক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান ০ নয় তাকে বলা হয় সঠিক ভেক্টর। তাহলে সঠিক ভেক্টরটা কাকে বলবো? যে সকল ভেক্টরের মান ০ নয় তাদেরকে পরস্পরের সঠিক ভেক্টর বলা হয়। যেমন অর্থাৎ যদি সহজ ভাষায় বলি, যে সকল ভেক্টরের মানটা আমাদের 0 হবে না, অর্থাৎ অন্য যে কোনো মান হইতে পারবে, অর্থাৎ একটা অ্যাপ্রোপ্রিয়েট মান থাকবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে সঠিক ভেক্টর। ঠিক আছে? এর পরবর্তীতে চলো আমরা যে ভেক্টরটা দেখব সেটা হচ্ছে শূন্য ভেক্টর বা এটাকে বলা হয় নাল ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এখন শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের মানেই আমরা বুঝতে পারতেছি। শূন্য ভেক্টর মানে হচ্ছে ভেক্টরের মান কত হবে? 0 হবে। মান 0 হবে। তাদেরকে বলা হয় হচ্ছে শূন্য ভেক্টর। এখন শূন্য ভেক্টরের ২ টা ইম্পোর্টেন্ট ডেটা আমি এখানে দিয়ে দিতেছি।
এই ২ টা ইম্পোর্টেন্ট ডেটা তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে আসতে দেখা যায়। তো এটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। ১ নম্বর হচ্ছে শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কিন্তু একই। ১ নম্বর হচ্ছে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু শীর্ষবিন্দু একই। অর্থাৎ শূন্য ভেক্টরের ক্ষেত্রে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই হবে। ২ নাম্বার এর কোনো সুনির্দিষ্ট দিক থাকবে না। সুনির্দিষ্ট 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 দিক থাকবে না। ওকে? তাহলে এখানে আমরা ২ টা ডেটা পেলাম। একটা হলো পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই হবে, সুনির্দিষ্ট দিক থাকবে না। কারণ হচ্ছে ভাইয়া শূন্য ভেক্টর মানে কোনো ভেক্টর না। তাহলে কোনো ভেক্টর যখন থাকবেই না তখন তার কি কোনো পাদবিন্দু বা শীর্ষবিন্দু থাকবে? অথবা কোনো ভেক্টর যদি না থাকে তাহলে কি তার সুনির্দিষ্ট কোনো দিক থাকবে? থাকবে না। তো এই ডেটাগুলা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। তোমরা এগুলা একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? সাধারণত মেডিকেল বলো, ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, এই শূন্য ভেক্টরটাই সবথেকে ইম্পোর্টেন্ট। আমরা যতগুলো প্রকারভেদ দেখলাম, তার মধ্যে শূন্য ভেক্টরটাই সবথেকে ইম্পোর্টেন্ট। তো চলো এরপরে আমরা ১১ নম্বর যে ভেক্টরটা দেখব, সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর। একক ভেক্টর। তো একক ভেক্টর কাকে বলে? একক ভেক্টর হচ্ছে বুঝতেছি, নাম থেকেই বুঝতেছি যে ভেক্টরের মান এক একক। যে ভেক্টরের মান এক একক, তাই একক ভেক্টর। ভেক্টর। এটা আমরা পরবর্তীতে ডিটেইলসে জানতে পারবো আসলে একক ভেক্টরটা কি, একক ভেক্টরের মান কিভাবে নির্ণয় করে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে ডিটেইলসে জানতে পারবো। ঠিক আছে? তো চলো আমরা তার পরবর্তী ভেক্টরটা চলে যাই। পরবর্তী ভেক্টরটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর বোঝার জন্য আমরা আবারও একটা চিত্র আঁকাই। আমরা ৩ টা অ্যাক্সিস দিয়ে দিতেছি। এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস এবং এই দিক বরাবর একটা অ্যাক্সিস দিলাম। এটা হচ্ছে z অ্যাক্সিস। তো আমরা ৩ টা অ্যাক্সিস দিয়ে দিলাম। এখন হচ্ছে নাম দিয়ে দিই। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস এবং এটা হচ্ছে z অ্যাক্সিস। এখন এখানে অবস্থান ভেক্টরটা কি বোঝায় আসলে? অবস্থান ভেক্টর হচ্ছে প্রসঙ্গ কাঠামোতে মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দু কোনটা আমাদের? মূল বিন্দু হচ্ছে এই যে এইটা। এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু। প্রসঙ্গ কাঠামোতে প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই যে x, y, z এই ৩ টা কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোতে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্দেশ করলে, যে ভেক্টরটা এই বিন্দুর অবস্থানটা নির্দেশ করে তাকে বলা হয় হচ্ছে অবস্থান ভেক্টর। অর্থাৎ আমরা এইখানে যদি একটা ভেক্টর কল্পনা করি, সাপোজ এখানে একটা ভেক্টর আমরা ধরে নিতেছি। এটা হচ্ছে একটা ভেক্টর। তো এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর সাপোজ, তাহলে এখানকার যে ভেক্টরটা বোঝা যাচ্ছে সেটা হলো ওপি ভেক্টর। এখন এই ওপি ভেক্টরের একটা মান থাকবে না? ধরো ওপি ভেক্টরের একটা মান আমরা দিয়ে দিতেছি এখানে বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে সাপোজ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এখানে i ক্যাপ হচ্ছে এই এক্স অ্যাক্সিস কে বোঝাচ্ছে, জে ক্যাপটা ওয়াই অ্যাক্সিস কে বোঝাচ্ছে, আর কে ক্যাপটা জেড অ্যাক্সিস কে বোঝাচ্ছে। তাহলে এখানে আমাদের অবস্থান ভেক্টর মানে আমরা বুঝতেছি যে এখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে ৩ ঘর গেছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ২ ঘর গেছে এবং জেড অক্ষ বরাবর হচ্ছে ৫ ঘর গেছে। ঠিক আছে? তাহলে অবস্থান ভেক্টর কাকে বলে? প্রসঙ্গ কাঠামো অর্থাৎ এক্স, ওয়াই, জেড এর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করলে তখন ওই ভেক্টরটাকে বলা হয় হচ্ছে অবস্থান ভেক্টর। তো আমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলি। সংজ্ঞাটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোতে কাঠামোতে মূল বিন্দুর সাপেক্ষে
মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করলে তখন তাকে বলা হয় হচ্ছে অবস্থান ভেক্টর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা আরো ২ টা ভেক্টর দেখব। একটা হচ্ছে সরণ ভেক্টর, সরণ ভেক্টর, সরণ ভেক্টর। আরেকটা হচ্ছে দেখব হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। তো প্রথমে আমরা সরণ ভেক্টরটা দেখে আসি। সরণ ভেক্টরটা আসলে কি? এর জন্য আমরা ২ টা অ্যাক্সিস আঁকায় ফেলবো। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আরেকটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের সেই এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখানে আমরা ২ টা ভেক্টর কল্পনা করব। একটা হচ্ছে এই হচ্ছে একটা ভেক্টর এবং এখান থেকে আরো একটা ভেক্টর গেছে। এই হচ্ছে আরো একটা ভেক্টর এবং এই ২ টা ভেক্টর যদি হয় তাহলে তাদের সরণ ভেক্টরটা কোনটা হবে? এখানে আমরা লাল কালার দিয়ে আরেকটা ভেক্টর নির্দেশ করতেছি। এই লাল কালারের ভেক্টরটাই হচ্ছে তাদের সরণ ভেক্টর বোঝাবে। অর্থাৎ এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি তাদের একটা ভেক্টর হয় এবং এটা যদি একটা ভেক্টর হয় এবং এই ভেক্টরটাকে আমরা যদি নাম দিই এটা হচ্ছে OP, এটা হচ্ছে Q, তাহলে এটা হচ্ছে OP ভেক্টর এবং এটা হচ্ছে OQ ভেক্টর। তাহলে এদের সরণ হচ্ছে মাঝখানের এই অংশটুকু তাদের সরণ ভেক্টর। ঠিক আছে? তাহলে সরণ ভেক্টর হচ্ছে ২ টা ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব যে ভেক্টরটা নির্দেশ করে তাদেরকে বলা হয় হচ্ছে সরণ ভেক্টর। তাহলে আমরা যদি সংজ্ঞাটা লিখে ফেলি যে সরণ ভেক্টর কাকে বলে? তাহলে কোনো অবস্থান 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 ভেক্টরের পরিবর্তন ই সরণ ভেক্টর। তাহলে কোনো অবস্থান ভেক্টরের পরিবর্তনই সরণ ভেক্টর। তাহলে এখানে আমাদের PQ যে ভেক্টরটা আছে সেটাই হচ্ছে কি বোঝাবে? সরণ ভেক্টর বোঝাবে। এখন তোমাদের জন্য আমি একটু সরণ ভেক্টরকে সহজ করে দিতেছি। সরণ ভেক্টর নির্ণয় করার জন্য একটা প্রসেস আমরা শিখব। যে সরণ ভেক্টর ধরো একটা ভেক্টর A ভেক্টর সমান আছে হচ্ছে সাপোজ x1 i ক্যাপ প্লাস আচ্ছা এখানে একটু মুছি প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। আরেকটা আছে b ভেক্টর সমান x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। তাহলে এদের সরণ ভেক্টরটা কত হবে? তাহলে সরণ ভেক্টরটি যদি আমরা r ভেক্টর চিন্তা করি, r ভেক্টর সমান বের করার টেকনিক হচ্ছে x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর নির্ণয় করার সূত্র বা বলতে পারো যে একটা টেকনিক আরকি। এই যে এটা দিয়ে আমরা সরণ ভেক্টর খুব সহজে নির্ণয় করতে পারি। ঠিক আছে? ওকে। তো এইটা তোমরা একটু মাথায় রাখবা যে আমাদের অনেক সময় ২ টা ভেক্টর দেওয়া থাকবে এবং এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলবে। তো এটা ম্যানুয়াল একটা প্রসেস আছে। সেই প্রসেসের মাধ্যমেও নির্ণয় করা যায়। আবার এই সূত্রটা দিয়েও সহজভাবে নির্ণয় করা যায়। তো চলো এর পরবর্তীতে আমরা একটা ভেক্টর দেখব। সেটা হচ্ছে লাস্ট ভেক্টর ত্রিপতিক ভেক্টর। তাহলে ১৪ নম্বর আমাদের যে ভেক্টরটা থাকবে সেটা হচ্ছে ত্রিপতিক ভেক্টর। ত্রিপতিক ভেক্টর। এখন বিপরীত ভেক্টর কাকে বলে? বিপরীত মানেই হচ্ছে ঠিক উল্টা। অর্থাৎ A এর বিপরীত হচ্ছে 1/a, B এর বিপরীত হচ্ছে 1/b। তো আমরা এখানে ২ টা ভেক্টর যদি এরকম ধরে নিই, একটা ভেক্টর সাপোজ এদিক বরাবর কাজ করতেছে।
আরেকটা ভেক্টর এইটা। এখন একটা ভেক্টর এইটা এদিক বরাবর, আরেকটা ধরো এদিক বরাবর। এখন এই ভেক্টরটা এ ভেক্টর সমান যদি হয় 7i ক্যাপ সাপোজ, এবং বি ভেক্টরটা সমান যদি হয় 1/7 i ক্যাপ, তাহলে এদেরকে আমরা পরস্পরের বিপরীত ভেক্টর বলবো। অর্থাৎ বিপরীত ভেক্টর হচ্ছে যদি একটির মান অপরটির ঠিক বিপরীত হয়, তখন ওই ভেক্টর দ্বয়কে পরস্পরের বিপরীত ভেক্টর বলা হয়। তাহলে বিপরীত ভেক্টর কাকে বলে? দুটি ভেক্টরের ক্ষেত্রে পরস্পরের মান বিপরীত বা বিপরীত হলে তাদেরকে তাদেরকে বিপরীত ভেক্টর বলে। বিপরীত ভেক্টর বলে। আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন ভেক্টরের প্রকারভেদগুলো দেখলাম। পরবর্তীতে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্রে চলে যাব। তো ভেক্টরের সামান্তরিক সূত্রে আসলে কি বলা হয়েছে, আমরা প্রথমত একটা সামান্তরিক আঁকাবো, দেন হচ্ছে আমরা এটা বোঝার চেষ্টা করব। তো এটা হচ্ছে একটা সামান্তরিক, এদিক বরাবর দাগ দিই। আচ্ছা, মোটামুটি একটা সামান্তরিক হয়ে গেছে। এখন সামান্তরিক একটা কর্ণ আঁকাই, অন্য কালি দিয়ে বোঝাই। ওকে, তাহলে এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ নির্দেশ করতেছে। এখন আমরা এটার একটা নাম দিয়ে দিই। এটা ধরো এ, এটা বি, এটা সি এবং এটা হচ্ছে ডি। ঠিক আছে? তাহলে এই সামান্তরিকটার ক্ষেত্রে যদি এই দুইটা তাদের সন্নিহিত বাহু হয়, এ এবং বি দুইটা সন্নিহিত বাহু হয়, এবং এই দুইটা বাহু যদি একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ এই যে আমরা যে এ বি ভেক্টরটা দেখতেছি, বা যদি লিখি এটা এ বি ভেক্টর এবং এটা হচ্ছে এসি ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে, ওই বিন্দু মানে আমি কোন বিন্দু বোঝাচ্ছি আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই বিন্দু থেকে যদি দুইটা বাহু নির্দেশ করে এবং এই দুইটা বাহু যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয়, তাহলে এই বিন্দু থেকে সামান্তরিকের যে কর্ণটা যাবে, এই কর্ণটা হচ্ছে তাদের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এই এডিটা হচ্ছে তাদের লব্ধি নির্দেশ করবে। এটাই হচ্ছে সামান্তরিকের সূত্র। ঠিক আছে? তাহলে এখানে লব্ধিটা হচ্ছে আমাদের এডি ভেক্টর। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে একটু অন্যভাবে লিখি, তাহলে এটা হচ্ছে পি ভেক্টর লিখতে পারবো, এবং এটাকে আমরা যদি কিউ ভেক্টর লিখি, তাহলে এদের লব্ধি হচ্ছে এই আর ভেক্টর হবে। বুঝতে পারছি? তাহলে আমি এখানে কি বলতে পারি, যদি আমি এখানে সামান্তরিকের সূত্রটা লিখি, যে সূত্র, যদি কোনো সামান্তরিকের সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু কোনো নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দু হতে অবস্থান করে অবস্থান করে এবং ভেক্টর নির্দেশ করে এবং ভেক্টর নির্দেশ করে, তবে তবে ওই বিন্দু থেকে থেকে নির্গত কর্ণ তাদের লব্ধি নির্দেশ করবে। লব্ধি নির্দেশ করবে নির্দেশ করবে। অর্থাৎ আমরা যদি এটাকে একটু দেখি,
তাহলে হচ্ছে এটা কিরকম হবে? ধরো সাপোজ এটা এরকম হবে যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা হবে। এখন চলো আমরা এই লব্ধির মানটা নির্ণয় করি যে লব্ধির মানটা আসলে কত। তো এর জন্য আমরা আরো একটা এরকম চিত্র আঁকাবো। সামান্তরিকের আমরা আরো একটা চিত্র আঁকাবো। ওকে। তো সাপোজ এটা একটা সামান্তরিক। তো এইটা হচ্ছে তাদের পূর্বের মতো কর্ণ এবং এই সামান্তরিকের ক্ষেত্রে আমরা এই বাহুটাকে একটু বাড়ায় দিলাম। সাপোজ এই সমান, সমান করে ফেললাম এতটুকু। তাহলে এটার নাম যদি আমরা দিই তাহলে এটা হচ্ছে A, এটা B, এটা C, এটা D, এটা হচ্ছে E। এখন ধরে নেই যে এখানে যে লব্ধিটা আছে, লব্ধি যেটা আমরা নাম দিছিলাম হচ্ছে R ভেক্টর এবং এখানে একটা নাম দিছি হচ্ছে আমরা P ভেক্টর এবং এটার নাম দিছি হচ্ছে আমরা Q ভেক্টর। সেক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ অর্থাৎ লব্ধির সাথে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সেটাকে আমরা থিটা ধরে নিতেছি এবং ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ সেটাকে আমরা আলফা ধরে নিতেছি। ঠিক আছে? তাহলে অনুরূপ কোণের শর্ত অনুসারে এটা যদি আমাদের থিটা হয় তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোণটাও কিন্তু আমাদের কত হবে? থিটা হবে। ঠিক আছে? তাহলে এখন আসো আমরা একটু দেখি এইটা যদি আমাদের কিউ ভেক্টর হয় তাহলে এইটাও কিন্তু আমাদের সেই কিউ ভেক্টরই হবে। কারণ এই ২ টা বাহু পরস্পরের সমান্তরাল। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে সলভ করতে যাই তাহলে আমরা ১ম এ আমাদের নির্ণয় করব হচ্ছে লব্ধি। লব্ধি। তাহলে লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে আমরা ১ম এ ছোট ত্রিভুজটাকে দেখি। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ BCD এর ক্ষেত্রে ত্রিভুজ BCD এর ক্ষেত্রে কি লেখা যায়? এই কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব। নিচেরটা ভূমি এবং এইটা হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে আমরা যদি লম্ব লিখি তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ আছে। তাইলে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কি হবে? sin থিটা সমান হচ্ছে কি হবে বলো তো? sin থিটা সমান হচ্ছে CD ডিভাইডেড বাই হচ্ছে BD। তাহলে এখান থেকে আমরা CD সমান কি লিখতে পারতেছি? BD ইনটু sin থিটা। আর তোমরা জানো যে BD মানেই হচ্ছে কিউ ভেক্টরের মান, তাই তো? কিউ ভেক্টরের মান কত? কিউ। তাহলে হচ্ছে কিউ sin থিটা। তাহলে এইটা আমরা পাইলাম। এটা আমরা পাইলাম হচ্ছে আমাদের CD ভেক্টরের ভ্যালু। সেটা হচ্ছে কিউ sin থিটা। এরপরে আমরা যদি একই রকমভাবে cos থিটা এখানে এপ্লাই করি তাহলে এখানে আসে হচ্ছে cos থিটা সমান BC BC ডিভাইডেড বাই হচ্ছে BD। তাহলে BC সমান আমরা পাচ্ছি কিউ cos থিটা। তাহলে BC সমান আমরা পাচ্ছি হচ্ছে কিউ cos থিটা। ওকে। তাহলে আমরা ২ টা মান পেয়ে গেলাম। এখন যদি আমরা সেই সামান্তরিকের সূত্রটা অনুসারে এই ম্যাথটা সলভ করতে যাই, আমরা যদি এখানে পিথাগোরাসের উপপাদ্য এপ্লাই করি, কোন ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য এপ্লাই করব? এই বড় ত্রিভুজ অর্থাৎ ACD তে। তাহলে ত্রিভুজ ACDA পিথাগোরাস এপ্লাই করলে আমরা কি পাই এখানে বলো তো? এপ্লাই করলে আমরা পাই হচ্ছে অতিভুজ স্কয়ার মানে হচ্ছে AD স্কয়ার সমান হচ্ছে AC স্কয়ার প্লাস হচ্ছে CD স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে AC সমান হচ্ছে AB প্লাস CB হোল স্কয়ার প্লাস CD স্কয়ার
তাহলে এবি প্লাস সিডি হোল স্কোয়ার মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারি পি প্লাস আর সিবি বা বিসি সেটা হচ্ছে কিউ কস থিটা এত স্কোয়ার, তাই তো? আচ্ছা, আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এটা থিটা হবে না, এটা বেসিক্যালি আলফা হবে। আমরা ভুলে থিটা লিখছি, তাহলে এইটারে আমরা একটু চেঞ্জ করে দিই, এটা আলফা হবে, এটাও আলফা হবে, এটাও আলফা হবে। ওকে, তাহলে এটা আমাদের আলফা হবে। ওকে, তাহলে এটা হচ্ছে কজ আলফা প্লাস হচ্ছে সিডি, সেটা হচ্ছে কিউ সাইন আলফা হোল স্কোয়ার। ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা এখন ওই সূত্রটা অনুসারে আনি। আমাদের লব্ধিটা হচ্ছে আর স্কোয়ার ছিল। আর স্কোয়ার সমান হচ্ছে পি প্লাস কিউ কস থিটা হোল স্কোয়ার, পি প্লাস কিউ কজ আলফা হোল স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কিউ সাইন স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে? এই যে এটা কোথায় পেলাম? এইখান থেকে পাইছি যে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, নিচের দিকে দেখো। এরপরে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস এখান থেকে যদি আমরা কিউ স্কোয়ার কমন নিই তাহলে থাকে হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। আর আমরা জানি কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেন তাহলে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লব্ধির মান। আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। আলফা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। কাদের মধ্যবর্তী কোণ? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে আলফা। ঠিক আছে? এখন যদি আমাদের দিক নির্দেশ করে যে লব্ধির দিক, লব্ধির দিক, তখন আমরা কি করব? আচ্ছা, আমরা পূর্বের যে চিত্র আছে ওইটা যদি চলে যাই তাহলে আমরা এখানে দেখতে পারি এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা হচ্ছে ভূমি ছিল আমাদের। অর্থাৎ আমরা যদি একটু তোমাদেরকে দেখাই তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব ছিল আর এটা হচ্ছে ভূমি ছিল, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে ট্যান আলফা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। অর্থাৎ আমাদের এখানের যেই সিডি অংশ আছে লম্ব এবং ভূমি হচ্ছে বিসি অংশ, তাহলে আমরা লিখতে পারি সিডি বাই বিসি। তাহলে চলো আমরা ওই আগের স্লাইডে চলে যাই। তাহলে আগের স্লাইড অনুসারে আমরা লিখতে পারি যে ট্যান আলফা সমান হচ্ছে সিডি ডিভাইডেড বাই হচ্ছে বিসি। তাইলে আমাদের ওইখানে সিডি সমান কত ছিল? সিডি সমান ছিল হচ্ছে কিউ সাইন আলফা, আর বিসি, বিসি সমান ছিল হচ্ছে কিউ, আচ্ছা এখানে আমরা যদি একটু লিখি, সরি, আচ্ছা এখন হচ্ছে আমরা লব্ধির দিক নির্ণয় করব। লব্ধির দিক, লব্ধির দিক, তো লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি পূর্বের স্লাইডে চলে যাই, আমাদের হচ্ছে এখানে এই থিটা কোণের সাপেক্ষে, আমাদের এখানে এই থিটা কোণের সাপেক্ষে এটা ছিল হচ্ছে লম্ব এবং এটা ছিল হচ্ছে ভূমি। তাহলে আমরা লিখতে পারি থিটা কোণের সাপেক্ষে আমাদের সিডিটা হচ্ছে লম্ব এবং আমাদের এই এসিটা হচ্ছে ভূমি। তাহলে আমরা ওই হিসেবে যদি লিখি তাহলে আমাদের এইখানে, তাহলে আমাদের এইখানে আসতেছে হচ্ছে
tan থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সিডি ডিভাইডেড বাই হচ্ছে এ সি। এখন এসি সমান কি? এসি সমান আমরা পূর্বের স্লাইডেই দেখছি এবি প্লাস বিসি, তাই তো? এখন হচ্ছে আমাদের এই সিডি সমান কত ছিল? সিডি সমান ছিল হচ্ছে কিউ সাইন আলফা। আর এবি সমান যদি আমরা পূর্বের স্লাইডে চলে যাই আমরা দেখতে পারি এবি সমান হচ্ছে আমাদের কিন্তু পি ভেক্টর, ঠিক না? এবি সমান হচ্ছে আমাদের পি ভেক্টর। তাহলে এবির পরিবর্তে আমরা পি লিখতে পারি আর বিসির পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কিউ কজ আলফা। তাহলে আমাদের এখানে আলটিমেটলি আমরা মান বের করতে পারতেছি, দিকও বের করতে পারতেছি। ট্যান থিটা সমান হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের দিকের সূত্র। কখনো যদি আমাদের দিক বের করা লাগে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। ঠিক আছে? এখন চলো আমরা পরবর্তী স্লাইডে আমরা লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা বের করতে পারবো। তো লব্ধির সূত্র আমরা একটু আগে দেখছি, সেটা হচ্ছে r ইজ ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখন হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান কখন হবে, সর্বনিম্ন মান কখন হবে? তাহলে আর ম্যাক্সিমাম কখন আমরা বের করতে পারবো? ধরো এইখানে দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা ভেক্টর এদিক বরাবর, আরেকটা ভেক্টর হচ্ছে ঠিক এদিক বরাবর, বিপরীত দিকে। ঠিক আছে? তাহলে এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে একটা ডিরেকশন এইদিকে, একটা ডিরেকশন এইদিকে। আরেকটা ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা ডিরেকশন এইদিকে, আরেকটা ডিরেকশনও এইদিকে। তাহলে এখন কোনটা ক্ষেত্রে আমরা লব্ধির সর্বোচ্চ মান বের করতে পারবো, কোনটার ক্ষেত্রে সর্বনিম্ন মান বের করতে পারবো? প্রথমত আমাদের এটা হচ্ছে একটা পি ভেক্টর, এটা হচ্ছে একটা কিউ ভেক্টর এবং একই রকম এটাও একটা পি ভেক্টর, এটা হচ্ছে একটা কিউ ভেক্টর। তাহলে আমরা যদি এই চিত্রটার ক্ষেত্রে লক্ষ্য করি এদের মধ্যবর্তী কোণ কত? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? আর এদের ক্ষেত্রে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যখন লব্ধির সর্বোচ্চ মান বের করতে যাব তখন আমাদের এদের মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হওয়া লাগবে। অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল না হলে একই দিকে কাজ করতে হবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করতে যাই তাহলে r maximum is equal to হবে root over of p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে আল্টিমেটলি অ্যান্সার হবে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে রুট ওভার অফ p প্লাস q হোল স্কয়ার ইজ ইকুয়াল টু লব্ধির সর্বোচ্চ মান আসতেছে p প্লাস q। এটা হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ মান। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যদি আমাদের বলে সর্বনিম্ন মান বের করো তাহলে হচ্ছে আর মিনিমাম তাহলে আর মিনিমাম হবে হচ্ছে আর মিনিমাম, আচ্ছা, আর মিনিমাম যখন আমরা বের করতে যাব তখন আমাদের দুইটা একটা আরেকটার বিপরীত হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ বিপরীত হলে মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। আর আমরা জানি কজ 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস টু পি কিউ। তাহলে মাইনাস হলে তখন এটা আমাদের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে চলে যাবে। তাহলে হচ্ছে পি মাইনাস কিউ হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা গেলে আমাদের থাকবে হচ্ছে পি মাইনাস কিউ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধির সর্বনিম্ন মান। তো এখন চলো আমরা কিছু গাণিতিক সমস্যা দেখে আসি। আমরা লব্ধির সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান বের করলাম। তো প্রথমে আমাদের সামনে যে গাণিতিক সমস্যাটা আসতেছে সেটা হচ্ছে দুটি ভেক্টর সমান সমান হলে এবং এদের লব্ধি যেকোনো একটা সমান হলে তবে এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা যখন এটা সমাধান করব তাহলে ধরি দুটি সমান সমান ভেক্টর পি, পি ভেক্টর দুইটাই হচ্ছে আমাদের পি ভেক্টর। ঠিক আছে? তাহলে আমাদের লব্ধির যে সূত্রটা ছিল r সমান হচ্ছে রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তাহলে এখানে কি ঘটনা ঘটবে? আমাদের পি ভেক্টর সমান কিউ ভেক্টর সমান হচ্ছে আমরা পি ভেক্টর লিখতে পারবো।
অর্থাৎ যেহেতু মান সমান, ঠিক না? তাইলে আমরা এখানে লিখতে পারি যে এখানে বলছে লব্ধির মান যেকোনো একটা সমান। তাইলে হচ্ছে লব্ধির মানটা কত হবে? p, কারণ আমরা সমান, সমান ভেক্টরটা p ধরে নিছি। তাইলে হচ্ছে এখানে p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2pp cos আলফা। আমরা কেন ২ টাকে p লিখলাম? কারণ ২ টা ভেক্টরই হচ্ছে সমান। তাইলে এখানে যদি আমরা রুট ওঠানোর জন্য উভয় পাশকে বর্গ করে দিই, তাহলে p স্কয়ার সমান হচ্ছে 2p স্কয়ার প্লাস হচ্ছে এখানে গুণ করলে pp গুণ করলে p স্কয়ার cos আলফা এরকম হবে। দেন আমরা যে কাজটা করব, এই 2p স্কয়ার এর পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে -p স্কয়ার। -p স্কয়ার ইজ ইকুয়াল টু 2p স্কয়ার cos আলফা। দেন আমাদের উভয় পাশ থেকে পি স্কয়ার কাটা গেলে এই সাইডে থাকবে -1 ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার 2 cos আলফা। দেন আমরা এখানে লিখতে পারি যে আলফা সমান হচ্ছে cos টা এ গেলে cos ইনভার্স হয়ে যাবে। cos ইনভার্স -1/2। তাহলে cos ইনভার্স -1/2 মানে 120 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2021-22 এর একটা ম্যাথ। তো এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি যে কি বলা হয়েছে, ২ টা বল পরস্পরের সমান এবং মধ্যবর্তী কোণ আলফা হলে লব্ধি সাথে কোনো বলের মধ্যবর্তী কোণ কত হবে? অর্থাৎ যদি আমাদের এদিক বরাবর একটা বল কাজ করে, এদিক বরাবর যদি একটা বল কাজ করে এবং মাঝখানের এইটা যদি তাদের লব্ধি নির্দেশ করে, তাহলে লব্ধির সাথে কোনো একটা বলের মধ্যবর্তী কোণ কত? ওই মাঝখানের থিটা এবং তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে আমরা এখানে ম্যাথটার সুবিধার্থে ১ম টাকে p ভেক্টর এবং পরেরটাকে q ভেক্টর এবং এদের লব্ধিটাকে r ভেক্টর ধরে নিই। তাহলে আমাদের বেসিক্যালি এখানে থিটাটা বের করতে হবে যে লব্ধি কোনো একটা বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই তো? তাহলে আমরা যদি এটা সলিউশন করি, তাহলে সলিউশন অনুসারে আমাদের ম্যাথটা হবে হচ্ছে tan থিটা সমান হচ্ছে, আচ্ছা, তোমাদের যদি আমি একটু শর্টকাট শিখাইয়া দিই, তাহলে তোমাদের জন্য এটা মনে রাখাটা সহজ হবে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে যার সাথে থিটা কোণ উৎপন্ন করবে, যেমন এইখানে দেখো, যদি আমি তোমাদেরকে একটু দেখাই যে এখানে পি ভেক্টরের সাথে কিন্তু থিটা কোণ উৎপন্ন করছে, ঠিক না? তাহলে পি ভেক্টরটা হচ্ছে সিঙ্গেল থাকবে আর যার সাথে কোণ উৎপন্ন করে নাই তার সাইন কজ হবে। তাহলে আমরা যদি চলে যাই, আমরা এখানে দেখতে পারবো যে এখানে কি হয়েছে যে পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে পি ভেক্টরটা সিঙ্গেল আর বাকি দুইটা কিন্তু সাইন কজ। তাহলে আমাদের ট্রিক্সটা হচ্ছে যার সাথে কোণ উৎপন্ন করবে সে থাকবে হচ্ছে সিঙ্গেল আর বাকিগুলার সাইন কজ হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি আমাদের ম্যাথটায় চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে পি ভেক্টর সিঙ্গেল থাকবে প্লাস হচ্ছে কিউ এর নিচে হবে কজ, উপরে সাইন, উপরে হবে সাইন, তাহলে কিউ সাইন আলফা। ওকে, এখন আসলে আমরা ম্যাথটা সলভ করি। তাহলে আমরা লিখতে পারি এখানে যে tan থিটা ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের এখানে দুইটা বলই সমান, তাহলে আমরা দুইটাকে কিউ ধরে নিতে পারি। তাহলে এটা হচ্ছে কিউ সাইন আলফা, এটা হচ্ছে কিউ প্লাস কিউ কজ আলফা। এখন এখানে কিন্তু কিউ কিউ বাদ যায়, বাদ গেলে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কজ আলফা, এই সূত্র থাকবে। এখন আমরা জানি যে সাইন 2 আলফা বা সাইন 2 থিটা সমান হচ্ছে 2 সাইন আলফা ইনটু কজ আলফা। অর্থাৎ আমি যদি তোমাদেরকে সূত্রগুলো একটু লিখা দিই, তাহলে তোমরা এটা মনে রাখো যে 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন 2 থিটা একটা সূত্র, আর একটা হচ্ছে 1 প্লাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কজ স্কয়ার থিটা। এটা মনে রেখো। তো তাহলে আমরা এখানে লিখতে পারি কি? এখানে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে যে আমাদের এখানে যে আলফাটা আছে, আলফাটাকে কি আমরা এভাবে লিখতে পারি? 2 ইনটু আলফা বাই 2, অর্থাৎ এইভাবে কি লেখা যায়? সাইন 2 ইনটু আলফা বাই 2, 2 2 কাটা গেলে তো একই আসে। আর এটা কি লেখা যায়? 1 প্লাস হচ্ছে cos 2 ইনটু আলফা বাই 2। আশা করি লেখা যায় এবং তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে এখানে আমরা লিখতে পারি tan থিটা সমান হচ্ছে, আচ্ছা, পরবর্তীতে আমরা লিখতে পারি tan থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা। সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন আলফা বাই 2
আরেকটা হচ্ছে cos আলফা বাই 2, আরেকটা হচ্ছে 2 cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার আলফা বাই 2। তাহলে এখানে আমাদের cos আলফা বাই 2 আর cos স্কয়ার কাটা গেলে এখানে থাকবে হচ্ছে sin আলফা বাই 2, আরেকটা হচ্ছে cos আলফা বাই 2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি sin বাই cos মানে tan আলফা বাই 2। উভয় পাশ থেকে আমাদের tan বাদ গেলে আমাদের থিটা সমান আসবে হচ্ছে আলফা বাই 2। অর্থাৎ এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারতেছি যে যদি দুইটা ভেক্টর সমান এবং এদের মধ্যবর্তী কোণটা আলফা হয়, তাহলে এদের যে লব্ধিটা এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেন তোমাদের সাধারণত পরীক্ষায় অনুধাবনে অথবা মাঝে মধ্যে ৩ মার্কের জন্য এসে থাকে। তো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল। তো পরবর্তী ম্যাথটায় আমরা যদি চলে যাই, পরবর্তী ম্যাথে আমরা দেখতে পারতেছি যে ২ টা ভেক্টরের সর্বোচ্চ মান যেটাকে আমরা বলতেছি হচ্ছে R ম্যাক্সিমাম হচ্ছে 12 এবং R মিনিমাম সেটা দেওয়া আছে 2। আমাদের বলছে ২ টা ভেক্টর পরস্পর লম্ব হলে লব্ধির মান কত? লম্ব মানে হচ্ছে আমরা যদি ২ টা ভেক্টর ধরে নিই, তাহলে হচ্ছে এইখানে একটা ভেক্টর কাজ করতেছে, এদিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে লম্বালম্বিভাবে। অর্থাৎ এখানে ২ টা ভেক্টর, একটা হচ্ছে আমাদের p ভেক্টর এবং আরেকটা ভেক্টর হচ্ছে আমাদের এখানকার q ভেক্টর এবং এই ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এদের লব্ধি হচ্ছে এইটা হবে, ঠিক কি না? তাহলে এটা হচ্ছে এদের লব্ধি মানে r ভেক্টরটা কাজ করতেছে। এখন হচ্ছে দেখো এদের যে লব্ধিটা আছে, লব্ধি অনুসারে আমরা যদি ম্যাথটা সলভ করতে চাই, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে যে এইখানে আমাদের ২ টা ভেক্টর অনুসারে লব্ধির সর্বোচ্চ মান আমরা জানি যে p প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 12। এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান, এটা ১ নম্বর ইকুয়েশন হবে। আরেকটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এই ২ টা হবে, ঠিক না? এখন হচ্ছে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের p আর q এর ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে প্রথমত আমরা যোগ করি, ১ আর ২ কে যোগ করলে আমরা পাই হচ্ছে p প্লাস কিউ divided by p minus q is equal to 12 is equal to 2। দেন এখানে আমাদের q কাটা যাবে, থাকবে হচ্ছে 2p is equal to 14। তাহলে p is equal to হচ্ছে 7, এটা একটা থাকবে। আরেকটা হচ্ছে আমরা যদি ১ নং মাইনাস ২ নং করি তাহলে হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে p প্লাস q আর এটা থাকবে p মাইনাস q। আমরা যেহেতু মাইনাস করতেছি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে p আর p কাটা যাবে, থাকবে হচ্ছে কিউ থাকবে। তাহলে এখানে কিউ থাকলে 2q ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে 10। তাহলে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এখন হচ্ছে যেহেতু বলছে যে এরা পরস্পর লম্ব হলে লব্ধির মান বের করো, তাহলে আমরা জানি লব্ধি সমান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার, পি হচ্ছে কত আমাদের 7 প্লাস 7 স্কোয়ার প্লাস কিউ হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস 2pq, তাহলে 7 ইন্টু 5 কজ আলফা, আলফা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কজ 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে আলটিমেটলি আমাদের হবে 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পারছি? আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তীতে আমাদের ম্যাথটা চলে যাই, এটা হচ্ছে আমাদের শেষ ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 18-19 আসা ম্যাথ। বলা হয়েছে যে p প্লাস কিউ ভেক্টরের মান এবং p মাইনাস p ভেক্টরের মান যদি পরস্পর সমান হয় এবং তাহলে এরা পরস্পর লম্ব হবে। অর্থাৎ আমাদেরকে আলটিমেটলি বের করতে বলছে যে আলফার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি। তো চলো আমরা ম্যাথটা সলভ করি। তো আমাদের কোয়েশ্চেন অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে p ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে p ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে সূত্র মোতাবেক আমাদের কি হবে? আমরা যদি একটু দেখি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আর এই সূত্র অনুসারে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p, কিউ কিন্তু মাইনাস কিউ, মাথায় রেখো কারণ এখানে মাইনাস আছে।
cos আলফা। তাহলে আমাদের এইখানে উভয় পাশ থেকে রুট উঠে গেলে আমরা পাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2pq cos আলফা। উভয় পাশ থেকে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার বাদ গেলে থাকে হচ্ছে 2pq cos আলফা সমান মাইনাস 2pq cos আলফা। 2pq বাদ গেলে থাকে cos আলফা সমান মাইনাস cos আলফা। cos আলফাটা এই পাশে চলে আসলে 2 cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 2 টা এই পাশে গেলে 0 হয়ে যায়। আমরা লিখতে পারি cos আলফা সমান হচ্ছে 0। আর আমরা জানি cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সরি, cos 0 এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে cos বাদ গেলে আমাদের আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি আসলো। তাহলে আলফা সমান 90 ডিগ্রি মানেই আমরা বুঝতেছি যে ওই দুইটা কিভাবে থাকবে? লম্বালম্বিভাবে থাকবে। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো এই ছিল হচ্ছে আমাদের ভেক্টর চ্যাপ্টারের প্রথম আলোচনা। তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।